সম্মানিত দর্শকবিন্দু, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আর একটা সঙ্গীত পরিবেশন করে আমরা এই অনুষ্ঠানটি শেষ করব। এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন আমার শ্রদ্ধেয় ছোট ভাই শাহিদ হাসান শাহী। মাহফুজ ভাইয়ার কথাটা শেষ হতেই প্যান্ডেলের নিচটা করতালিতে মুখরিত হয়ে উঠেছে। তার আমার তো যাই যাই অবস্থা। গান গাইতে পারি সেটা ব্যাপার না, কিন্তু মাহফুজ ভাই আমাকে গান গাইতে দেখেছেন বলে আজকে আমাকে গাইতে বললেন কেন? কিন্তু যে কোনো একটা বিষয়ের একটা চর্চা প্রয়োজন। আমি কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। আমার বন্ধুরা তিশাও গাইতে বলছে। আমাকে চেয়ারে বসে থাকতে দেখে মাহফুজ ভাইয়া আবারও মাইক্রোফোনটা হাতে নিয়ে বললেন, শাহিদ হাসান শাহী, তোমাকে স্টেজে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আর বসে না থেকে চেয়ার থেকে উঠে স্টেজের দিকে হাঁটা ধরলাম। স্টেজে উঠতেই কিছু ছোট ভাই শীষ বাজাতে লাগলো। গিটারটা হাতে নিয়ে সামনে তাকাতে এক জায়গায় আমার চোখটা আটকে গেল। সেখানে বসেছিল সামিয়া, আর তার পাশে ছিল আমাদের ভার্সিটির একটা ম্যাম। সামিয়াকে এতক্ষণ দেখতে পাইনি। ওকে দেখে একটা গান মনে হলো, যে গানটা আমি মাঝে মাঝেই শুনতাম। আমি সামিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গিটার একটা টান দিয়ে সুর তুললাম। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে এসে গাইতে শুরু করলাম। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম, ওরে মনের খাঁচাই যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যারে যা উইড়া যারে অন্য খাঁচাতে, ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মায়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। গানটা শেষ করতেই সকল স্টুডেন্ট তালি দিতে লাগলো। আমি গিটারটা রেখে স্টেজ থেকে নেমে আসতেই সকল আমাকে ধন্যবাদ জানালো। সামিয়ার দিকে এক নজর দিয়ে দেখি সে এখনো আমার দিকে তাকিয়ে আছে। গানের মধ্যে বেশিরভাগ সময় আমি সামিয়ার দিকে তাকিয়ে গেছিলাম। মাহফুজ ভাইয়া মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে লাগলেন, ধন্যবাদ ছোট ভাই শাহিদ হাসান শাহীদকে এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য। এরপরে আরো অনেক কিছু বললেন। আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে তিশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে মামি আর তিশার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে বসে থেকে ফোন টিপছি। তিশা আমার রুমে এসে আমার পাশে এসে বসলো। বসার পর আমাকে বলল, ভাইয়া, তুই কি এখনো ওই মেয়েকে ভালোবাসিস? কেন? হঠাৎ এই প্রশ্ন কেন করলি? তেমন কিছু না, তবে তুই যখন গানটা গাইলি তখন বারবার কোথায় যেন তাকাচ্ছিলি। আমি সেদিকে লক্ষ্য করে দেখি সেখানে সেই মেয়েটি, মানে আমার এক্স ভাবি বসে আছে। সেও তোর দিকে এক ধ্যানে তাকিয়েছিল। এখন ভালোবাসিস কিনা বল, আর মেয়েটাই এখানে কেন? মেয়েটাই থানার পুলিশ অফিসার, আর একে আমি এখনো ভালোবাসি কিনা তা জানি না, কিন্তু তার কথা মনে হলে আমার মনের ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। তার কথা মনে হলে তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। তবে তার প্রতি আমার ভালোবাসাটা যদি এখনো থাকে, তাহলে সেই ভালোবাসার উপর মরিচা পড়ে আছে, যেটাকে ওঠাতে অনেক সময় প্রয়োজন। এসব বাদ দিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আর ভাবিকে নিয়ে আসার জন্য আমাকে লাগলে বলিস। খুব পাকা পেকে গেছিস, যা তাড়াতাড়ি। তিশা রুম থেকে যাওয়ার পরে আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর বাইকটা পার্ক করে বন্ধুদের কাছে গেলাম। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। সামিয়ার মনটা এখন বেশ খারাপ। তার মনে হচ্ছে সে অনেক বড় ভুল করে ফেলেছে। এমনটা আগে কখনোই হয়। সেই দিনে থানায় সাহিদের কথা আর গতকালের সাহিদের গানের কথাগুলো সামিয়াকে খুবই হার্ট করেছে। গত রাতে সামিয়া ভালোভাবে ঘুমোতে পর্যন্ত পারেনি। চোখটা বন্ধ করতেই সাহিদের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে যায়। সকালে বিছানা থেকে উঠে হালকা নাস্তা করে থানার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সামিয়া। কলেজের সামনে দিয়ে থানায় যেতে কলেজের গেটে সামিয়া নজর আটকে গেল। গেটের কাছে দেখতে পেল সেই দিন যে মেয়েটা সাইদের সাথে বসে থেকে সাইদের হাতে ফুচকা খাচ্ছিল, সে অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। সামিয়া গাড়ি নিয়ে মেয়েটার তিশার পিছু নিতেই তিশা কলেজের মধ্যে ঢুকে গেল। সামিয়াও গাড়ি নিয়ে তিশার কলেজে ঢুকে গেল। সামিয়া গাড়ি নিয়ে যেয়ে তিশা এবং ছেলেটার সামনে দাঁড়ালো। ক্যাম্পাসে পুলিশের গাড়ি দেখে স্টুডেন্টরা কিছুটা ভয় পেয়ে গেল।
সামিয়া গাড়ি থেকে নেমে তিশার সামনে যেতেই তিশা কিছুটা চমকে ওঠে, কারণ সামিয়া তার অফিসের ড্রেস পরেছিল আর সামিয়া চোখ কিছুটা লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে সামিয়া বেশ রেগে আছে। আর রেগে যাবারই কথা, যেই মেয়েটার জন্য সে তার ভালোবাসার মানুষটাকে হারিয়েছে, সেই মেয়ে আজ অন্য ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলছে। সামিয়া গম্ভীর গলায় তিশাকে বলল, এই মেয়ে, তোর কয়টা ছেলে লাগে? একটা দিয়ে তোর হয় না? তিশার সাথে থাকা ছেলেটা সামিয়ার কথা শুনে হতভম্ব হয়ে গেল। সামিয়া ঠান্ডাভাবে বলল, ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা জাস্ট ফ্রেন্ড। তিশার কথায় সামিয়া আরো রেগে গেল। আমারই ভুল হচ্ছে? তুই আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস, তাকে ছেড়ে দিয়ে আজকে অন্য ছেলের সাথে। ছি! সামিয়ার কথা শেষ হতেই তিশা সামিয়া সর্বোচ্চ শক্তি দিয়ে একটা চড় মেরে বলতে লাগলো, তুই যার কথা বলছিস সে হলো আমার ফুপির ছেলে, যাকে আমি সবসময় ভাইয়ের চোখে দেখি। সেও আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে। তোর জন্য আমার ভাইয়া প্রতিটা রাত কেঁদে বালিশ ভিজিয়ে অতিবাহিত করে। তোর জন্য আজ সে নিজ পরিবার ছেড়ে এখানে এসে পড়ে আছে, শুধু তোর মায়া কাটানোর জন্য। কারণ তুই ছিলি একজন স্বার্থপর, তোর ভালোবাসার মধ্যে ছিল না কোনো বিশ্বাস। সেদিন তুই যদি ভাইয়ার কথাটা একটাবার শুনতি, তাহলে আজকে আমার ভাইয়া এমন কষ্ট পেত না। কিন্তু সেদিন তুই ভাইয়াকে ভুল বুঝে তাকে প্রতারক বলে চলে গেলি। তুই ছেড়ে চলে যাওয়ার পর থেকে ভাইয়া ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, নিজেকে সবসময় রুমের মধ্যে আবদ্ধ করে রাখতো। বিকেল বেলা করে শুধু পার্কে যেত, যেখানে তুই ভাইয়ার হাত ধরে ওয়াদা করেছিলি যে তাকে কখনো ছেড়ে যাবি না, শুধু তোর সঙ্গে দেখা হওয়ার আশায়। যেদিন তোর সাথে দেখা হয়েছিল সেদিন তুই তাকে কয়েকটা ছেলে দ্বারা মার খাইয়েছিলি। সেদিনের মারের জন্য ভাইয়া 3 দিন জ্ঞান হারিয়ে ফেলেছিল, তবুও ভাইয়া কোনো কষ্ট পেয়েছিল না। কষ্ট পেয়েছিল কোথায় জানিস? কষ্ট পেয়েছিল তোর সেদিনের কথাগুলোতে। হয়তোবা ভাবতে পারিস আমি এগুলো কিভাবে জানলাম। হ্যাঁ, ভাইয়াই আমাকে বলেছিল। সে শুধু আমার ভাইয়া ছিল না, সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। সব কথাই আমার সাথে শেয়ার করতো। তোকে আমি আগে থেকেই চিনতাম। সেদিন ভাইয়ার জ্ঞান ফেরার পর তোদের মাঝে পার্কে যা কিছু হয়েছিল সব কিছু আমাকে বলে। আমি সব কিছু শোনার পরে তোকে বলে দিতে চেয়েছিলাম যে সে আমার ভাইয়া, এই ছাড়া কিছুই না। কিন্তু ভাইয়া আমাকে বারণ করে বলে, তুই যদি অন্যের কাছে যে সুখে শান্তিতে থাকিস, ভালো থাকিস, এতেই ভাইয়া খুশি। ভেবেছিস কখনো কি কতটা ভালোবাসলে এই রকম কথা বলতে পারে? কিন্তু সে ভালোবাসার মূল্য তুই দিতে পারলি না। ভালো থাকিস, আর পারলে আমাকে মাফ করে দিস। কথাগুলো বলেই তিশা ক্লাসরুমের দিকে হাঁটা ধরল। তিশার কথাগুলো শুনে সামিয়া স্তব্ধ হয়ে গেল, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সামিয়া স্থির থাকতে না পেরে দৌড়ে তিশার কাছে যেয়ে তিশার হাতটা ধরে বলল, প্লিজ, তুমি আমাকে তোমার ভাইয়ার কাছে নিয়ে চলো। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তিশা সামিয়ার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, কেন ভাইয়ার কাছে নিয়ে যেয়ে আবার ভাইয়ার জীবনটা নষ্ট করবেন? সামিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিশা ক্লাসরুমে ঢুকে পড়ল। সামিয়া সেখানে আর না থেকে গাড়ি নিয়ে তার বাসায় চলে আসে। আজকে আর থানাতেও গেল না। বাসায় এসে দৌড় নিজের রুমে যেয়ে বেডে শুয়ে পালিশে মুখ গুজে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে কান্না করে নিজেকে সামলে নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো, শাহিদ কি আমাকে ক্ষমা করবে? শাহিদ কি আমাকে এখনো ভালোবাসে? আর ভালো যদি না বাসে, তাহলে গতকালকে সে আমাকে উদ্দেশ্য করে গানটা গাইলো কেন? আবার আজকে মেয়েটা বলল প্রতি রাতে আমার জন্য কেঁদে কেঁদে বালিশ ভেজায়। তাহলে কি শাহিদ আমাকে এখনো ভালোবাসে? ভালোবাসুক আর না বাসুক, শাহিদ আমার ছিল, আমারই থাকবে। এত যত কষ্ট সহ্য করতে হবে আমি করব। কলেজ থেকে বাসায় এসে গোসল নামাজ করে লাঞ্চ করতে ডাইনিং টেবিলে গেলাম। লাঞ্চ করে রুমে এসে একটু রেস্ট নিয়ে শপিং মলে যাওয়ার জন্য বের হলাম। শপিং করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। রুমে বসে থেকে স্টাডি করছি। এমন সময় তিশা আমার রুমে এসে হাসতে হাসতে বলল, ভাইয়া আজকে ভাবির সঙ্গে দেখা হয়েছিল। ভাবি? তুই আমার ভাবি পেলি কোথায়? তিশা আমার পাশে এসে বসে হাসতে হাসতে বলল, মিস সামিয়া আক্তার ওরফে পুলিশ অফিসার। ও তাই বল। কিন্তু আমি তো তাকে বিয়ে করিনি, আর না করি লাভ, আর না করি লাইক, তাহলে তোর ভাবি হলো কি করে? আইসে ওর কথা ভেবে রাতে চোখের পানিতে বালিশ ভেজায় আর বলে সে নাকি লাভ করে না। আমি ওর সাথে তর্ক না করে বললাম, এসব বাদ দিয়ে কি কথা হয়েছে সেটা বল। আমি আর আমার ফ্রেন্ড শামীম
একসাথে হেসে হেসে কথা বলতে বলতে গেট দিয়ে। তারপর তিশা আমাকে সবকিছু বলে দিল। আমি হাসতে হাসতে বললাম, ও তাহলে এত কিছু হয়ে গেছে। তিশার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে দুজনে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে গেলাম। কলেজে পৌঁছে বাইকটা পার্ক করে আমাদের আড্ডাখানায় গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় ফিরলাম। বিকালবেলা বাইক নিয়ে পার্কে গেলাম। সিফাত আর রাফিয়া আসতে চেয়েছিল। পার্কে যেয়ে দেখি এখনো কেউ আসেনি। আজকে আমার আসাটা একটু আগেই হয়ে গেছে। আমি বসে থেকে ফোন টিপছি। ফোন টিপতে টিপতে বুঝতে পারলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে, ছায়া দেখা যাচ্ছে। আমি ফোন থেকে মাথাটা তুলে সামনে তাকাতেই বড় সড়ো একটা শক খেলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার এক্স সামিয়া, আর তার চোখগুলো ফুলিয়ে আছে। হয়তোবা সারা রাত ঘুমায়নি। আমি বসে থাকা থেকে দাঁড়িয়ে থেকে বললাম, আরে ম্যাম আপনি এখানে? আজকেও আমি কোনো অপরাধ করেছি নাকি? সামি আমার কাছে এসে আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ শাহিদ, তুমি আমাকে মাফ করে দাও। আমি না শুনে না বুঝে তোমাকে ভুল বুঝেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। চারপাশে তাকিয়ে দেখি পার্কে এখনো তেমন কেউই আসেনি, তবে কয়েকজন আশেপাশে আছে। তারা আমার আর সামিয়ার দিকে তাকিয়ে আছে। অবাক করার বিষয় হলো সামিয়া এখন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আছে। মনে হয় থানা থেকে বাসায় যাচ্ছিল। আমি সামিয়াকে বললাম, ম্যাম কি করছেন? পা ছাড়ুন, সবাই দেখছে তো। না, আমি ছাড়বো না। তুমি আমাকে মাফ না করলে আমি ছাড়বো না। আমি জোর করে ওকে আমার পা থেকে ছাড়িয়ে নিয়ে পিছন দিকে ফিরে একটা অট্টহাসি দিয়ে বললাম, মাফটা আবার কি জিনিস? হ্যাঁ, আর আমি মাফ করবি বা কাকে? আমার মতো লুচ্চা ছোট লোক প্রতারকের কাছে মাপ চাচ্ছেন কেন? হ্যাঁ, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। প্লিজ শাহিদ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভালোবাসি আর জানি তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসা? ভালোবাসার শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা আছে সব ঘৃণা, আর আমি কাউকে ভালোবাসি না। আমাকে যদি ভালো নাই বাসো, তাহলে সেদিন থানায় আমাকে কিস করেছিলে কেন? আমাকে ভালো না বাসলে আমার কথা ভেবে রাতে চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলো কেন? আর সেদিন আমার দিকে তাকিয়ে গানটাই গিয়েছিলে কেন? সামিয়ার প্রশ্ন শুনে আমি কিছুটা চমকে উঠলাম। সামিয়ার কোনো প্রশ্নের উত্তরই আমার কাছে নেই, কারণ আমি সামিয়াকে এখনো ভালোবাসি। কিন্তু সেটা চাপা পড়ে আছে এক পাহাড় সমপরিমাণ অভিমানের নিচে, যে অভিমানকে ভালোবাসায় পরিণত করতে অনেক সময় প্রয়োজন। আমি সামিয়াকে বললাম, আমি বালিশ ভেজাই একজনের স্বার্থপরের কথা ভেবে, যে কিভাবে মানুষকে ছেড়ে চলে যায় আর কিভাবে ছুড়ে ফেলে দেয় তা ভেবে। আর গান গাওয়া, আপনার দিকে তাকিয়ে তাকিয়ে গান গিয়েছি মানে এটা নয় যে আমি আপনাকে ভালোবাসি। আমি গানটা গিয়েছিলাম একটা মুনাফিকের দিকে তাকিয়ে, যে ওয়াদা দিয়ে তা ভেঙে ফেলে। যাকে এসব বলে এখন আর লাভ নেই, আপনি এখন যেতে পারেন। না, আমি যাব না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে আমার কাছ থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বললাম, তোকে আমি বললাম না যে আমি তোকে ভালোবাসি না? তারপরেও কেন বারবার একই কথা বলছিস? দূর হ চোখের সামনে থেকে। কথাগুলো বলেই আমি বাসায় চলে আসলাম। আর সামিয়া কান্না করতে করতে ওর গাড়ির কাছে চলে গেল। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে বাড়িটা পার্ক করে বাসায় ঢুকতেই ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখি সিফাত ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। হ্যালো শাহিদ, তুই কোথায় আসিস? বাসায়। কেন? আমরা পার্কে এসেছি, কিন্তু তুই আসলি না যে? আজকে যাবো না রে, ভালো লাগছে না, পরে কথা হবে, বাই। সিফাতকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিয়ে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে আমার রুমে এসে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। তিশার ডাকে ঘুমটা ভেঙে উঠলো। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি রাত 9টা বেজে গেছে। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি মামা মামি আর তিশা সোফায় বসে থেকে টিভি দেখছে। আমাকে দেখে মামা বলল, কি ব্যাপার শাহিদ, তোমার শরীর খারাপ নাকি? না মামা, ঠিক আছে। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ও আচ্ছা, চলো ডিনার করি। এরপরে সবাই একসাথে ডিনার করে বেশ কিছু সময় বসে থেকে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম। কলেজে যেয়ে দেখি সিফাত আর মিমি বসে আছে। আমি ওদের পাশে গিয়ে বসলাম। রাফিয়া নীলিমা এখনো আসেনি। কিছুক্ষণ বসে থাকার পরে দেখি পুলিশের গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে সামিয়া নেমে আসলো। তবে সামিয়া বেশ রেগে আছে, চোখগুলো লাল হয়ে গেছে। সামিয়া আমার সামনে এসে রেগে এবং দাঁতে দাঁত চেপে আমাকে বলল, আমার সাথে চলো, কথা আছে। আমি আর এমন রাগ আমি আগে কখনোই দেখিনি। আমি ভয়ে ভয়ে বললাম, কি কথা ম্যাম? সামিয়া মিমির দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলতে লাগলো, যেতে বলেছে যাবে, এত কথা বলো কেন? এইবার বিষয়টা বুঝতে পারলাম। আমাকে মিমির সঙ্গে কথা বলতে দেখে সামিয়া জ্বলছে। আর হ্যাঁ,
মিমি আর আমি পাশাপাশি বসে থেকে গল্প করছি আর হাসাহাসি করছি। সিফাতের ফোনে কল আসে সামিয়া গাড়ি থেকে নামার জন্য সে একটু সাইডে গেছে। এজন্য আমি আর মিমি শুধু বসে বসে আছি। আমি সামিয়াকে একটু হার্ট করার জন্য মিমির দিকে তাকিয়ে একটা চোখ টিপিয়ে দিয়ে বললাম, জানো তুমি এখানে বসো, আমি একটু আসছি। মিমি আমার এমন কথা শুনে অবাক চোখে আমার দিকে তাকালো। আমি তাকে একটা চোখ টিপি দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করালাম। মিমি বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে জানো, তাড়াতাড়ি এসো। সামিয়া আমার আর মিমির কথা শুনে রাগে ফুঁসছে। আমি সামিয়াকে বললাম, ম্যাম চলুন, আমার আবার বেশি সময় নেই। আবার কথা শুনে সামিয়া আমার দিকে একটা রাগি লোকে তাকিয়ে আমার হাত ধরে টানতে টানতে ওর গাড়ির কাছে নিয়ে আসলো। গাড়ির কাছে আসার পরে গাড়ির দরজাটা খুলে আমাকে সামনে মানে ড্রাইভারের পাশের সিটে বসতে বললো। আমি কিছু একটু বিরক্ত হয়ে সামিয়াকে বললাম, আপনি কি বলবেন বলুন, আমার কাজ আছে। সামিয়ার পিস্তলটা বের করে আমার কপালে ঠেকিয়ে বলল, আর একটা কথা বললে মাথার খুলি উড়িয়ে দেব। চুপচাপ গাড়িতে উঠে বসো। আমি পিস্তল দেখে ভয় পেয়ে গেলাম। সেই মেয়েকে বিশ্বাস নেই, কখন যে কি করে বসে। সামিয়া এসে ড্রাইভিং সিটে বসে গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। কোথায় যাচ্ছে সেটা জানি না, কিন্তু পথটা আমার খুব চেনা, কারণ এই রাস্তাটা হলো থানার রাস্তা। আমি সামিয়াকে বললাম, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? সামিয়া আমার দিকে একবার রক্তিম চোখে তাকিয়ে আবার ড্রাইভিং করাই মনোযোগ দিল। আমি তো বোকা মনে গেলাম, কোথায় তাকে শাস্তি দেবো ভেবেছিলাম, কিন্তু না, সে আমাকে ভয় দেখাচ্ছে। আমি পকেট থেকে ফোনটা বের করে হুদাই কানে লাগিয়ে বলতে লাগলাম, হ্যালো জানু, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। আর হ্যাঁ, তোমার সকালের এই কিসটা কিন্তু দারুণ হয়েছিল। ঠিক আছে, পরে কথা হবে, বাই। ফোনটা পকেটে রেখে সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়া চোখ মুখ রাগে লাল হয়ে গেছে, কিন্তু অবশ্যই আমি বুঝলাম না রাগে নাকি কষ্টে, হয়তো বা রাগেই হবে। আমি একটা মুচকি হাসি দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলাম বাইরের দৃশ্যগুলো। সামিয়া গাড়ি নিয়ে থানার ভিতরে ঢুকলো। সামিয়া গাড়ি থেকে নেমে আমার কাছে এসে দরজাটা খুলে আমার হাত ধরে টানতে টানতে ওর কেবিনে নিয়ে গেল। থানায় এখনো কেউ আসেনি, কয়েকটা পুলিশ বসে থেকে তাদের কাজ করছে। সামিয়া আমাকে ওর কেবিনে নিয়ে যাওয়ার সাথে সাথেই দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে আমার সামনে এসে আমার শার্টের কলার চেপে ধরে বলল, অন্য মেয়ের কিস তো দারুণ লাগে তাই না? কই, আমার কিসের কথা তো কোনোদিনও বলিসনি। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি। কথা শেষ করতে না করতেই আমার মাথা পিছন থেকে খামচে ধরে আমার ঠোঁট আর ওর ঠোঁট এক করে দিল। সামিয়ার এরকম ব্যবহার দেখে আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমিও রেসপন্স না দিয়ে পারলাম না। বেশ কিছুক্ষণ পর আমি ওকে ছেড়ে দিয়ে ঠাস করে একটা চড় মেরে বললাম, ভেবেছিস কি তোর এই রাগ অভিমান দিয়ে আমার কাছে এসে আমার মনকে আমার ভালোবাসাকে দিয়ে জয় করবি? হ্যাঁ, সেটা কখনোই হবে না। প্লিজ শাহিদ, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। কি করব বলো, তোমাকে অন্য মেয়ের সাথে দেখলে আমার খুব কষ্ট হয়। তুমি যখন গাড়িতে বসে থেকে অন্য মেয়েকে কিস করার কথা বলছিলে, তখন আমার মনে হচ্ছিল কেউ আমার বুকের ভেতর হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। হ্যাঁ, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে তোমার পরিবারকে আলাদা করেছি। তবে এটাও সত্যি যে তুমি আমাকে এখনো ভালোবাসো, সেটা তুমি প্রকাশ করো না, কারণ আমার প্রতি তোমার অভিমান, রাগ, ঘৃণাটা ভালোবাসার তুলনায় অধিক রয়েছে, আর থাকাটাই স্বাভাবিক। তবে আমি তোমাকে আগে যেরকম নিজের করে রেখেছিলাম, যেরকম করে ভালোবেসেছিলাম, আবার সেই রকম করেই তোমাকে ভালোবাসবো। আগে যেই রকম তোমার ভালোবাসাটা পেয়েছিলাম, এখনো সেই রকম ভালোবাসাটা আদায় করে নেব। হয়তোবা কষ্ট হবে, হোক, তবুও আমি তোমাকে ভালোবাসবো। আমার প্রতি তোমার অভিমানটা দূর করব। এতক্ষণ সামিয়া নিচের দিকে তাকিয়েছিল। কথাগুলো শেষ হতেই সামিয়া আমার চোখের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। লক্ষ্য করলাম সামিয়া চোখের কোণে পানি জমা হয়েছে। সে হয়তোবা আমার কাছ থেকে আশা করেছে যে আমি যেন তাকে জড়িয়ে ধরে বলি, এই পাগলি, আমি সবকিছু ভুলে গিয়েছি, এখন থেকে আমরা সবকিছু নতুন ভাবে শুরু করব। কিন্তু আমি আর কারোর মায়ায় নিজেকে জড়াতে চাই না। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, দেখো সামিয়া, আগে যা হওয়ার তা হয়েছে, এখন তুমি আর আমার পথ চেয়ে বসে থেকো না, কারণ আমি চাই না আমার জন্য কারো সুন্দর ভবিষ্যৎ, কারো সুন্দর আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাক, ভেঙে যাক। তুমি অন্য কাউকে বিয়ে করে সংসার শুরু করো, তাকে নিয়ে ভবিষ্যৎটাকে গড়ো। সামিয়া আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কেন, তোমাকে নিয়ে কি আমি আমার সুন্দর ভবিষ্যৎটাকে সাজাতে পারি না? তোমাকে নিয়ে কি আমি আমার সংসার শুরু করতে পারি না? আমি এবার জোর জোরে হাসতে হাসতে বললাম, আমাকে নিয়ে কেন তুমি সংসার করতে যাবে? আমি তো একটা প্রতারক। আমি মানুষের মন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে খেলা করি, তো অযথা আমার মতো প্রতারককে, লুচ্চাকে কেন জীবনে জড়াবে বলো? শাহিদ, আমাকে কি আর একবারও সুযোগ দেওয়া যায় না? প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে তোমার বুকে জড়িয়ে নাও না। আমি শান্তভাবে বললাম, দেখো সামিয়া,
আমি আর কোনো ছলনাময়ী ছলনাতে নিজেকে জড়াতে চাই না। আর আমি এইসব বলতে চাচ্ছি না। আর কিছু বলবে কি? আমি কলেজ যাব। না, আর কিছু বলবো না। আর আমার সাথে চলো, আমি তোমাকে গাড়িতে করে কলেজে নামিয়ে দিয়ে আসছি। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। সামিয়া আমার দিকে হাত জোড় করে করুণভাবে তাকিয়ে বলল, প্লিজ শাহিদ, আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি। ঠিক আছে চলো। আমার কথা শুনে সামিয়ার মেঘাচ্ছন্ন মুখে এক চিলতে হাসি ফুটলো। একসময় এই হাসির জন্য কতই না পাগল ছিলাম। আর আজ আমার কাছে কোনো আবদার পূরণের স্বার্থে সেই হাসিটা নিজ ইচ্ছায় উকিয়ে দিচ্ছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় বড় অদ্ভুত, সময় বড়ই অদ্ভুত। এসো। সামিয়ার সাথে সামিয়ার কেবিন থেকে বের হয়ে গাড়ি নিয়ে কলেজে আসলাম। কলেজে আসার পর গাড়ি থেকে নেমে কয়েক ধাপ দিতেই সামিয়া বলে উঠল, ছুটির পর ওয়েট করবে, আমি এসে নিয়ে যাব। সামিয়ার কথা শুনে আমি পিছনে ঘুরে ওর কাছে যেয়ে বললাম, এই যে মিস, আমি আপনার সঙ্গে এসেছি বলে এর অর্থ এই নয় যে আমি সবসময় আপনার সঙ্গেই ঘোরাফেরা করব। আর হ্যাঁ, এরপর থেকে যেন আপনাকে আমার কাছাকাছি না দেখি, মনে থাকে যেন। বললেই হলো, আমিও সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নয়। আমি ওর কথা শুনে একটা হাসি দিয়ে প্যান্টের পকেটের মধ্যে 2 হাত জড়িয়ে দিয়ে হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি স্যার ক্লাস শুরু করে দিয়েছে। হাতের ঘড়িতে দেখি 15 মিনিট দেরি হয়ে গেছে। মে কাম ইন স্যার? ইস, বাট এত লেট করলে কেন? স্যার প্রশ্ন শুনে ভেবার জায়গা খেয়ে গেলাম। কি বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। এখন বলাও যাবে না যে আমি সামিয়ার সাথে থানায় গিয়েছিলাম। আমি আমতা আমতা করে বললাম, আসলে স্যার একটু। স্যার আমাকে আর বলতে না দিয়ে বললেন, কি আসলে আসলে করছো? বৌমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলে নাকি? এই কথা বলেই স্যার হো হো করে হাসতে লাগলো। স্যারের এই কথা শুনে ক্লাসে হাসির রোল পড়ে গেল। আর আমার তো মান সম্মানের ফালুদা বানিয়ে দিল। আমি আর কিছু না বলে আমার সিটে বসে পড়লাম। আসলে স্যার এবং আমার মামা দুজনেই ফ্রেন্ড। স্যার প্রায়ই মামার বাসায় আসে, আর মামার বাসায় আসা মানে আমার সাথে দেখা হওয়া। মামার বাসাতে আমি, মামা আর স্যার বসে থেকে আড্ডা দিতাম। এই জন্য স্যারের সাথে আমার ছাত্রের তুলনায় বন্ধুত্বের সম্পর্কটা বেশি। সব ক্লাস শেষ করে আমি সিফাত, মিমি, রাফি আর নীলিমা ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে যাওয়ার পরে একটা টেবিলে 5 জন বসে নাস্তা অর্ডার করলাম। নাস্তা করতে করতে মিমি বলল, মামা, কাহিনী কি বল? কি আবার কাহিনী? ন্যাকামি বন্ধ করে বল যে পুলিশ ম্যামের সামনে আমাকে জানু বললি কেন? কি? তোমাকে জানু বলেছে, তাও আবার পুলিশ ম্যামের সামনে? কি হয়েছে শাহিদ, বল। কেন পুলিশ ম্যাম রে মিমি? তোর বিয়ের দিন থানাতে যে পুলিশ ম্যাম ছিল, যে সেটা? ও, আমিও কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি যে সাইদ কিন্তু পুলিশ ম্যামের সামনে থাকা অবস্থায় অন্যরকম বিহেভ করছে। মনে হচ্ছে এরা দুজন আগে থেকেই পরিচিত। সাইদ, সত্যটা কি বলবি ভাই? ভাইয়া বলেন। আমি জানি এদের সঙ্গে প্যাঁচাল পেড়ে আর লাভ হবে না, তাই আমি বললাম, তোরও তো আমার এক্স মানে সামিয়ার কথা জানিস, তাই না? কিন্তু তোর সামিয়ার সাথে এখানকার সাথ কি? তুই তো সামিয়ার জন্যই আর কোনো মেয়ের সাথে রিলেশনে যাসনি। ওই সামিয়াই হলো তোদের পুলিশ ম্যাম। কি? হ্যাঁ। তাহলে সামিয়ার সাথে এমন ব্যবহার করছিস কেন? তোরা তো সবকিছু জানিস, তারপরেও এসব প্রশ্ন করছিস কেন? জানি, কিন্তু এখন সবকিছু ভুলে তাকে ফিরিয়ে নে। দেখ, আমি এসব এখন আর বলতে পারছি না। এখন বাসায় যাব, চল। চল সবাই। এরপরে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আজ হ্যাঁ, রাফি এখন নীলিমাকে নিয়ে রাফির বাসায় থাকে। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে তিশা এসে বায়না ধরলো ওকে নিয়ে নাকি ঘুরতে যেতে হবে। ফ্রেশ হয়ে তিশাকে নিয়ে একটা পার্কে আসলাম। তিশার আমি বেশ কিছুক্ষণ ঘোরাফেরা আড্ডা দিয়ে একটা জায়গায় বসে পড়লাম। হঠাৎ এক জায়গায় নজর পড়লো, দেখি সামিয়া আমার আর তিশার দিকে মায়াবী হরিণীর মতো তাকিয়ে আছে, আর চোখ দুটিতে আষাঢ়ের মেঘগুলো লুকোচুরি খেলছে। এই বুঝি ঝরে পড়বে মেঘগুলো বাড়ি রূপে। আমি তিশাকে বললাম, তিশা চল বাসায় যাব। তিশা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তুই একটু বাইরে যে অপেক্ষা কর, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তিশাকে বলে আমি পার্কের বাইরে এসে বাইকের ওপর বসে তিশার জন্য অপেক্ষা করতে লাগলাম। অপরদিকে তিশা সামিয়ার কাছে যেয়ে বলল, এই যে, আপনি এখানে কি করছেন? কই, কিছু না তো। আমার ভাইয়াকে ভালোবাসো? সামিয়া মাথা নেড়ে হ্যাঁ রূপে সম্মতি দিল। আর কখনো কষ্ট দিবে না তো? কখনো ছেড়ে যাবে না তো? সামিয়া তিশার এমন প্রশ্ন শুনে বেশ অবাক হলো। নিজেকে সামনে নিয়ে বলল, নিজের থেকেও বেশি ভালোবাসি, আর কখনো কষ্ট দেব না। তাহলে ছেড়ে গিয়েছিলে কেন? সেদিন যদি তুমি আমার জায়গায় থাকতে, তাহলে তুমি কি করতে বলো? হ্যাঁ, আমার ভুল হয়েছিল। আমি সেদিন তাকে কিছু জিজ্ঞেস না করেই এমন ব্যবহার করেছিলাম, কিন্তু সত্যি বলছি, আমি তাকে খুব ভালোবাসি। তাহলে সেদিন যে ছেলেটাকে বয়ফ্রেন্ডে পরিচয় করিয়ে দিয়েছিলি,
সেটা কে? ওই ছেলেটা হলো আমার মামাতো ভাই মারুফ। তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, জাস্ট ভাই বোন। সেদিন আমি শাহিদকে কষ্ট দেওয়ার জন্য এরকম করেছিলাম, যাতে সে বুঝতে পারে ভালোবাসার মানুষের সাথে প্রতারণা করলে, তাকে ছেড়ে অন্যের সাথে ঘোরাফেরা করলে কেমন লাগে। কিন্তু কখনো বুঝতে পারিনি আমার সেই কাজের জন্য আজ আমাকে এতটা কষ্ট পেতে হবে। যদি আমি তোমাকে আমার ভাবি বানাতে সাহায্য করি তাহলে? তিশার কথা শুনে সামিয়া এক চিলতে হাসি দিয়ে বলল, সত্যি তুমি আমাকে তোমার ভাইকে সাহায্য করতে পারবে? তিশার কথা শুনে সামিয়া তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার নাই। আমি কিছু চাই না, তুমি শুধু আমার ভাইয়াকে দেখে রাখবে। দেখে রাখবো, আর কখনো কষ্ট দেব না। ঠিক আছে, চলো বাসায় যাই। চলো। এরপরে সামিয়া আর তিশা পার্ক থেকে বের হলো। তিশা বাইকে উঠলো আর সামিয়া ওর বাসায় চলে গেল। আমি তিশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু স্টাডি করে ডিনার করে এসে শুয়ে থেকে ভাবতে লাগলাম, সামিয়াকে কি আমি মেনে নেব? সে তো তার ভুল বুঝতে পেরেছে। না, আমি আর কারো মায়ায় নিজেকে জড়াবো না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো নরম হাতের ছোঁয়ায় আমারও ঘুম ভাঙলো। কেউ আমার মাথায় আর কপালে হাত বুলিয়ে দিচ্ছে, তবে মনে হচ্ছে হাতের ছোঁয়াটা বেশ পরিচিত। চোখ খুলতে আমি শোয়া থেকে উঠে বসলাম, কারণ যে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে হলো আমার আম্মু জান। আমি আম্মুকে এখান থেকে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি এত সকালে এখানে কখন আসলে? আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, বাবা তোকে অনেক দিন থেকে দেখিনি, আর আমার শরীরটা বেশ খারাপ করছে, তাই তোকে দেখতে চলে আসলাম। ও আচ্ছা, আব্বু আর সাফিয়া এসেছে? আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে, তোর মামার সাথে গল্প করছে, ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু নিচে চলে গেল আর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে নিচে নামতে সোফায় একজনের প্রতি নজর পড়তেই আমি বড় সড়ো একটা শক খেলাম, কারণ সোফায় বসেছিল সামিয়া। সোফায় বসে থেকে তিশা আর সাফিয়ার সাথে গল্প করছে। সামিয়াকে এখানে দেখে কিছুটা রাগ উঠলো আমার, কিন্তু তার প্রকাশ করতে পারলাম না, কারণ এখানে আব্বু আম্মু মামা মামি সবাই আছে। আমি আব্বুকে সালাম দিয়ে কেমন আছে তা জিজ্ঞাসা করলাম। এরপরে সাফিয়াকে জিজ্ঞাসা করে আম্মুর পাশে এসে বসে পড়লাম। সাফিয়ার পাশেই বসতাম, কিন্তু সামিয়া আছে তাই আর বসলাম না। আম্মু সামিয়াকে বলল, সামিয়া তুমি এখানে কি করো মা? মামা সামিয়াকে আর কিছু বলতে না দিয়ে বলল, সামিয়া হলো আমাদের থানার এসআই। আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু সাহিত্য আমাকে কিছুই বলেনি। আম্মুর কথা শুনে আমি তো বোকা বনে গেলাম। মনে মনে বললাম, আম্মু তুমি তো আর জানো না তোমার ছেলে বাসা ছেড়ে তোমাকে ছেড়ে এখানে এসে থাকে শুধুই কান লাগিয়ে ছলনা থেকে দূরে থাকার জন্য। আম্মুর কথা শুনে সামিয়া একটু গাল ফুলিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আন্টি, তোমার ছেলে তো আর আমার সাথে ঠিকমতো কথাই বলে না, আগের মতো আর আমাকে ঘুরতে নিয়ে যায় না। সামিয়ার কথা শুনে তো মন চাচ্ছে ওকে ঠাস ঠাস করে দুইটা চড় লাগিয়ে দিই, তাকে নাকি আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আম্মু আমাকে বলল, কি ব্যাপার শাহিদ, তোরা দুইজনই তো আগে সব সময় একসাথে থাকতিস, একসাথে ঘোরাঘুরি করতিস, এখন কি হয়েছে তোদের মধ্যে? না আম্মু, কিছুই হয়নি, এখন একটু ব্যস্ত আছি তো তাই জন্য আর কি। আমার কথা শেষ হতেই সামিয়ার ফোনটা বেজে উঠলো। রিসিভ করে কথা বলেই ফোনটা কেটে দিয়ে আম্মুকে বলল, আন্টি, আমাকে এখনই থানায় যেতে হবে, আমি গেলাম, পরে কথা হবে। সামিয়া আবার এসো আমাদের বাসায়। সামিয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আসবো। সামিয়া চলে যাওয়ার পরে আমরা সবাই বসে থেকে কিছুক্ষণ গল্প করে নাস্তা করলাম। নাস্তা করার পর আমি টিশার সাফিয়াকে নিয়ে শপিং করতে বের হলাম। তিনজন মিলে অনেকক্ষণ যাবৎ কেনাকাটা করার পর ফুচকার দোকানে গেলাম। ওদের দুজনের জন্যই 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। আমার খেতে মন চাচ্ছিল না, অবশ্য আমিও ফুচকা খাওয়া শিখেছি আর কি। ফুচকা খাওয়া শেষ করে ওদেরকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে মসজিদে যেয়ে জুম্মার নামাজটা পড়তে গেলাম। নামাজ পড়ে বাসায় এসে সবাই একসাথে বসে লাঞ্চ করতে বসলাম। সবাই একসাথে মানে মা বাবা মামা মামি তিশা সাফিয়া আর আমি একসাথে লাঞ্চ করতে বেশ আনন্দ লাগছে। অনেকদিন পর আজকে পরিবারের সদস্যদের সঙ্গে লাঞ্চ করছি। লাঞ্চ শেষ করে সবাই বসে থেকে গল্প করতে লাগলাম। অনেকদিন পর আজকে আম্মু আর মামা এক জায়গায় হয়েছে, এই জন্য তারা তাদের মনের জমানো কথাগুলো প্রকাশ করছে। বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। বেডে বসে থেকে ফোন টিপছি। একটু পর তিশার সাফিয়াও আমার রুমে আসলো। রুমে আসার পর সাফিয়া আমার পাশে বসতে বসতে বলল, ভাইয়া, সামিয়া আপু এখানকার পুলিশ অফিসার, তা আমাকে বলনি কেন? সামিয়া এখনকার পুলিশ অফিসার হয়েছে, তা শুনে তো লাভ কি?
আমার আর সাফিয়ার অনেক দিনের আশা, আমাদের ভাবি পুলিশ অফিসার হবে। মানে পুলিশ অফিসারকে আমরা ভাবি বানাবো। এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবো। রুমে যা, ভাবি মারাচ্ছে। দেখা যাবে। তোরা তো রুমে যাবি? হ্যাঁ। আমার ধমক শুনে সাফিয়া আর তিশা ওদের রুমে চলে গেল। সাফিয়া আর তিশা রুম থেকে যাওয়ার পরে আমিও ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রুম থেকে বের হয়ে নিচে আসলাম। বিকেলেই আম্মু আব্বু বাসায় চলে যাবে। কালকে আব্বুর কলেজ আছে আর সাফিয়া এখানে 2 দিন থাকবে। আব্বু আম্মুকে বিদায় দিয়ে বাসায় আসতেই তিশার সাফিয়া বায়না ধরলো ঘুরতে যাবে। আমি ওদের দুজনকে নিয়ে বাসা থেকে বের হয়ে বাইকের কাছে আসতেই তিশা বলল, আজকে আমরা বাইকে যাব না, রিকশায় যাব। আমিও না করলাম না, কারণ 3 জন মিলে ঘুরতে গেলে রিক্সায় যাওয়াটাই বেশ ভালো। তবে 3 জনের জন্য 2টা রিক্সা প্রয়োজন। বাইক রেখে ওদেরকে নিয়ে বাসার গেট থেকে বের হতেই আমার মেজাজটা বিগড়ে গেল। কারণ সামিয়া একটা রিক্সায় উঠে বসে আছে আর আরেকটা রিক্সা পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে এরা দুজন বুদ্ধি করেই সামিয়ার প্রতি আমার অভিমানটাকে দূর করাতে যাচ্ছে। যদিও সাফিয়া আমার আর সামিয়ার ব্যাপারে তেমন কিছুই জানে না, হয়তো এটুকু জানতে পারে যে আমি সামিয়াকে লাইক করি। রিক্সার কাছে যাওয়ার পরে সাফিয়া আমাকে বলল, ভাইয়া তুমি সামি আপু রিক্সায় ওঠো, আমি আর তিশা আপু পেছনে রিক্সায় উঠছি। সাফিয়ার কথা শুনে ওকে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে বললাম, এমন কিছু করিস না যাতে আমার অন্য রূপ তোদের দেখতে হয়। আজকে ঘুরতে যেতে চেয়েছিলিস, আমি রাজি হয়ে গেলাম। বাইক হবে না, রিক্সা যেতে হবে, আমি তাতেও রাজি হয়ে গেলাম। এখন এসে বলছিস আমাকে ওর সাথে যেতে হবে? কি পেয়েছিসটা কি আমাকে? হ্যাঁ। আমার কথাগুলো শুনে রিক্সাওয়ালা আমার দিকে তাকিয়ে আছে। সামিয়া মাথা নিচু করে বসে আছে। সাফিয়া আমার হাত ধরে বলল, প্লিজ ভাইয়া আজকেই শুধু চলো। কিছু বুঝি না, একটু আগেই যে কথাটির জন্য সে চড় খেলো এখন আবার সে একই কথা বলছে। আমি আর কিছু না বলে রিক্সায় সামিয়ার পাশে গিয়ে বসে পড়লাম। অবশ্য যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে বসেছিলাম। বসার পরে সাফিয়া আর তিশার দিকে তাকিয়ে দেখি ওরা দুজন মুচকি মুচকি হাসছে। আমি ওদের দিকে চোখ গরম করে তাকাতে ওরা দুজন হাসতে হাসতে রিক্সায় উঠলো। এরপর রিক্সা তার আপন গতিতে চলছে। আমার আর সামিয়ার মাঝে কারো মুখেই কথা নেই। একজন কথা বলছে না ভয়, আর একজন কথা বলছে না রাগে বা অভিমানে। বেশ কিছু দূর যাওয়ার পরে আমার দিকে থাকা রিক্সাটার চাকাটা একটা গর্তে পড়লো, যার ফলে সামিয়া আমার দিকে এগিয়ে এসে আমার গায়ের সঙ্গে চেপে বসলো। আমি এইরকম অবস্থায় বসে থাকতে কিছুটা অস্বস্তি বোধ করছি। একই মানুষের সঙ্গে কয়েক বছর আগে একসাথে ঘোরাফেরা করতাম। একই রিক্সায় বসে থেকে হাতে হাত রেখে গল্প করতে করতে নানান জায়গায় ঘোরাফেরা করেছি। সেদিন কিন্তু এমনটা হতো না। তখন ছিল দুজনের ভালোবাসা দিয়ে গড়া একটা প্রাচীর। যতই বাধা আসুক না কেন, দুজন একত্রিত হয়ে সেই সমস্যার সমাধান করতাম। বাট এখন ভালোবাসার বদলে একজনের মনে আছে ভালোবাসা পাওয়ার তীব্র আশা আকাঙ্ক্ষা, আর অন্যজনের মনে আছে রাগ, অভিমান, ঘৃণা। আমি সামিয়ার কাছে থেকে একটু সরে রিক্সার সাইড ঘেঁষে বসলাম। সামিয়া নিচের দিকে তাকিয়ে থেকে বলল, এত ঘেসে বসার কি আছে, পড়ে যাবে তো। আমি বাইরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, ঘেঁষে না বসে তোর কোলে বসবোস। বসো, বসতে না করছে কে? সামিয়ার কথা শুনে ওর দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। আমার কথা শুনে বুঝতে পারলো কি করে। আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে তাকিয়ে বলল, এত ভাবার কিছু নেই, মনের টান থাকলে এমনিতেই সবকিছু বুঝতে পারা যায়। আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পরে রিক্সা একটা পার্কের সামনে এসে দাঁড়ালো। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য প্যাকেট থেকে মানি ব্যাগটা বের করতেই সামি বলল, আমি ভাড়া দিচ্ছি। ছোট লোক হতে পারি, কিন্তু অতটা ফকির নই যে ভাড়ার টাকা থাকবে না। আর এইসব করে আপনার কোনো লাভ হবে না, আশা করি বুঝতে পেরেছেন। সামি আর কোনো কথা বললো না। আমি রিক্সার ভাড়া দিয়ে সাফিয়াকে আর তিশার রিক্সার কাছে গেলাম। ওদের রিক্সা ভাড়া দিয়ে ওদেরকে নিয়ে পার্কের ভিতরে ঢুকলাম। বেশ কিছুক্ষণ ধরে ঘোরাফেরা করে পার্কের সাইডে একটা ফুচকার দোকানে ওদেরকে নিয়ে গেলাম, কারণ আমি জানি ওদেরকে কিছু খাবার কথা বললে ওরা ফুচকার কথাই বলবে। আমাদের সঙ্গে সামিয়াও ছিল, কিন্তু সে আমার সাথে একটা কথাও বলেনি। হয়তো বা আমার কথাই কিছুটা কষ্ট পেয়েছে। ফুচকার দোকানে যাওয়ার পরে আমি ফুচকাওয়ালাকে বললাম, মামা 4 প্লেট ফুচকা দিন তো, একটা ঝাল বেশি আর বাকিগুলো তো অল্প করে দিন। আবার কথাগুলো শুনে সামিয়া কিছুটা খুশি হলো, এটা ভেবে যে আমি এখনো তার অপছন্দ অপছন্দগুলোকে মনে রেখেছি। আর হ্যাঁ, সামিয়া ফুচকাতে বেশি ঝাল খেতে পছন্দ করে। বসে থেকে ফুচকা খাচ্ছি, হঠাৎ পিছন দিকে কে যেন জড়িয়ে ধরে বলল, কেমন আছিস জানু? পিছনে তাকিয়ে দেখি জান্নাত। জান্নাত হলো আমাদের বেস্ট ফ্রেন্ড। রাফি, সিফাত, মিমি, আমি আর জান্নাত ছিলাম বেস্ট ফ্রেন্ড। জান্নাতের সাথে আমরা অনার্স 2য় বর্ষ পর্যন্ত পড়েছি। 2য় বর্ষে পরীক্ষা দিয়ে জান্নাত ইউএসএ চলে যায়। সেখানে তার ফ্যামিলি থাকে, আর সবচেয়ে বড় কথা হলো ইউএসএতেই জান্নাতের বিয়ে হয়েছে। আমি ওকে হালকা হাত করে বললাম,
এতদিন তোমাকে না দেখে ভালো ছিলাম না, বাট এখন ভালো আছি জানো। তা তো দেখতেই পাচ্ছি। বাই দা ওয়ে, এই মেয়েগুলোকে ওদের তো চিনলাম না। এটা হলো আমার মামাতো বোন তিশা, আর এটা হলো আমার একমাত্র আদরের ছোট বোন সাফিয়া, আর এটা হলো আমাদের থানা নতুন এসআই। আর তিশা সাফিয়া এটা হলো আমার কলিজা, আমার প্রাণ, আমার জানু এবং বেস্টু জান্নাত। তিশার সাফিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এমন কথা বলবো তারা তো ধারণাই করতে পারেনি। তিশাও ভাবতে পারছে না, কারণ সব কথাই আমি তার কাছে শেয়ার করি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি চোখের কোনায় পানি ঝলমল করছে। সেও হয়তো বা মেনে নিতে পারছে না যে আমার এমন কেউ আছে। আমি ওদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে জান্নাতকে বললাম, তো দোস্ত, তোর লাইফ পার্টনার কেমন আছে বল। হ্যাঁ, ভালো আছে। এখন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাকে বেশি সময় দেয় না। জান্নাতের কথায় ওরা তিনজন কিছুটা স্বাভাবিক অবস্থায় আসলো। আমি জান্নাতকে বললাম, কবে দেশে এসেছিস? গতকাল এসেছি, বাট তোদের তো খবরই নেই। আরে না না, আমি কি করে জানবো তুই এসেছিস? আর আফি ওদের সঙ্গে দেখা করেছিস? না রে, ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার ফোনটা হারিয়ে যে তোদের সবার নাম্বার হারিয়ে ফেলেছি। ও, আর শোন, রাফি আর নীলিমার বিয়ে হয়েছে। তাই বিয়েটা খেতে পারলাম না। শিফাত আর মিমির কি খবর রে? চলছে মোটামুটি। সব কথাই তো হলো, কিন্তু তোর কথাই তো জানা হলো না। রিলেশনে জড়িয়েছিস নাকি? এখনো সেই সামিয়ার আশায় বসে আছিস? হায় হায়, আল্লাহ, এই মেয়ে তো আমার মান সম্মান সব কুচি করে দিল। জান্নাতের কথা শুনে সামিয়ার মুখের দিকে এক চিলতে হাসি ফুটলো। আমি জান্নাতকে বললাম, না না, আমি কারো আশায় বসে নেই, ওসব বাদ দিয়ে বল, ইউএসএ তে কবে যাবি? কয়েকদিন তোদের সাথে কাটাবো, তারপর যাব। আচ্ছা শাহিদ, এখন উঠি রে, বাসায় যেতে হবে। ঠিক আছে, যা, আমি ওদেরকে তোর কথা বলবো রে, কালকে সবাই মিলে আড্ডা দেবো। ওকে আপু, থাকো। আচ্ছা। এই বলে জান্নাত চলে গেল। জান্নাত যাওয়ার পরে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বাসায় চলে আসলাম। সামিয়াও আমাদের বাসা অব্দি এসেছিল। তবে সামিয়াকে দেখে বুঝতে পারলাম খুব আনন্দেই আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে স্টাডি করতে বসলাম। কয়েকদিন পর পরীক্ষা, এখন লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। রাতে ডিনার করে আমি, সাফিয়ার, তিশা ছাদে গেলাম। ছাদে বসে থেকে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। তিশা সাফিয়াকে নিয়ে তিশার কলেজে গেছে। কলেজে যাওয়ার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর প্রতিদিনের ন্যায় ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে বাইরে আসলাম। বাইরে জান্নাতকে ফোন দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বললাম। আমরা কয়েকজন রেস্টুরেন্টে যাওয়ার কিছুক্ষণ পর জান্নাত আসলো। বন্ধুরা জান্নাতকে পেয়ে খুব খুশি হয়েছে, আর খুশি হওয়ারই কথা। 1 বছর পর তাকে দেখতে পেয়েছে। যাই হোক, জান্নাতের সাথে কুশল বিনিময় করে সবাই মিলে একটা টেবিলে বসলাম। টেবিলে বসে জান্নাত বলল, শাহিদ, তোর বোনদেরকে এখানে আসতে বল। আরে ওদেরকে আসতে বলার কি আছে, ওরা কলেজে আছে। আসতে বল, সবাই মিলে আড্ডা দিব। ঠিক আছে, বেশ, বলছি। তিশাকে ফোন দিয়ে এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে এখানে আসতে বললাম। প্রায় 10 মিনিট পর তিশার সাফিয়া আসলো। সাফিয়াকে আমার সকল বন্ধুরাই চেনে। এরপরে জান্নাত আমাদেরকে ইচ্ছা মতো অর্ডার করতে বললো। আমরা সবাই ইচ্ছা মতো অর্ডার করলাম। ওয়েটার এসে আমাদের খাবার দিয়ে গেল। তিশা খাবার মুখে নিতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে উঠলো। রিসিভ করে কাকে যেন ওই রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে এখানে আসতে বললো। তিশা ফোনটা রেখে খাওয়া শুরু করলো। একটু পরে লক্ষ্য করলাম সবাই খাওয়া বাদে রেস্টুরেন্টের গেটের দিকে তাকিয়ে আছে। আমিও সেদিকে তাকিয়ে দেখি সামিয়া আমাদের কাছে আসছে, আর সে তার অফিসের ড্রেস পরেই আসছে। এই জন্য লোকজন তার দিকে তাকিয়ে আছে। তারা মনে করেছে এখানে কিছু হয়েছে, নইলে পুলিশ কেন? সামিয়া আমাদের টেবিলের কাছে এসে দাঁড়ালো। আরে ম্যাম, আপনি এখানে? দেখতে আসলাম। দাঁড়িয়ে আছেন কেন, বসেন। সামিয়া একটা চেয়ার টেনে বসে পড়ল। ওয়েটার এসে সামিয়ার অর্ডার নিয়ে গেল। একটু পরে সামিয়াকে তার অর্ডারকৃত খাবার দিয়ে গেল। সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। খাবার সময় আমাদেরকে বারবার তাকাচ্ছে। বিষয়টা সিফাত খেয়াল করে। সামিয়াকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার ম্যাম, আপনি বারবার সাহিত্যের দিকে তাকাচ্ছেন কেন? কই না, না তো। কি ম্যাম, সামথিং সামথিং নাকি? সামিয়া কিছু না বলে মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে খেতে লাগলো। জান্নাত সামিয়াকে বলল, ম্যাম, আমাদের সাইদের আশা করেন না, কারণ সামিয়া নামের কোনো এক মেয়ের শাখা খাওয়ার পর থেকে সে কোনো মেয়ের সাথে রিলেশনে জড়ায়নি। আপনি অযথা মায়া সৃষ্টি করেন না। জান্নাতের কথা শুনে আমার বন্ধুরা মুচকি মুচকি হাসছে। আর তিশা তার হাসিকে আটকিয়ে রাখতে না পেরে জোরে জোরে হাসতে লাগলো। তিশাকে এইভাবে হাসতে দেখে জান্নাত অবাক হয়ে বলল, তিশা, তুমি এভাবে হাসছো কেন? আপনি যে সামিয়ার কথা বলছেন সে আপনার সামনেই বসে আছে। আমার সামনে বসে আছে মানে? হ্যাঁ, আমাদের পুলিশ ম্যাম হলো সাহিদের সামিয়া।
এই কথা শুনে জান্নাত আমার পিঠে চড় থাপ্পড় মারতে মারতে বলতে লাগলো, এই শয়তান, তুই আমাকে আগে বলিসনি কেন যে এটাই তোর সেই সামিয়া যার কথা তুই? আমি জান্নাতকে আর কিছু বলতে না দিয়ে ওর মুখ আমার হাতে চেপে ধরলাম, কারণ এরপর যেগুলো বলবে সেগুলো শুনে সামিয়া বুঝতে পেরে যাবে যে আমি তাকে এখনো ভালোবাসি। জান্নাত আমার হাত ওর মুখ থেকে সরানোর চেষ্টা করছে আর এরকম করছে। আমি হাতটা ওর মুখ থেকে সরিয়ে নিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, দোস্ত এসব প্লিজ বলিস না দোস্ত। জান্নাত মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিল, কিন্তু অবাক করার বিষয় হলো সাফিয়া আমাদের কথাটা কিছুই বুঝতে পারছে না। সাফিয়া আমাকে বলল, ভাইয়া তুমি কি সামিয়া আপুকে আগে থেকেই ভালোবাসতে? আমি কি বলবো তা ভেবে পাচ্ছি না। জান্নাতকে তো আটকিয়ে রাখলাম, কিন্তু আমার বোনকে কিভাবে আটকিয়ে রাখবো? আমি বললাম, না না, আমি কাউকে ভালোবাসি না, এসব বাদ দে, বাসায় যাবো চল। বাসায় যাবি মানে? এই তো আসলি। না রে, আমার ভালো লাগছে না, তোরা বসে থেকে আড্ডা দে, আমি বাসায় যাব। তিশা, সাফিয়া তোরা কখন বাসায় যাবি? ওদেরকে আর কিছু বলতে না দিয়ে জান্নাত বলল, তুই যা, আমি ওদেরকে বাসায় নামিয়ে দিয়ে আসবানি। ঠিক আছে সাফিয়া আর তিশা, তোরা ভালোভাবে আসিস। ঠিক আছে ভাইয়া। আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমার সেখানে বসে থাকতে একদমই ভালো লাগছিল না। সামিয়ার সাথে কাটানো অতীতটাকে মনে পড়েছে। দুজনে ঘোরাফেরা করে একসাথে কতবার রেস্টুরেন্টে যেয়ে কফি খেয়েছি, ফুচকা খেয়েছি। আমার যদি খেতে মন না চাইতো তাহলে সামিয়া আমাকে জোর করে খাইয়ে দিত। কথাগুলো ভাবতেই চোখের কোনায় পানি চলে আসলো। বাসায় এসে কলিং বেল বাজাতেই মামা দরজাটা খুলে দিল। কি ব্যাপার, মামা আজকে একটু আগে তার অফিস থেকে এসেছে নাকি? রুমে এসে শাওয়ার নিয়ে নামাজ পড়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। নিচে এসে দেখি মামার মামি সোফায় বসে থেকে টিভি দেখছে। আমিও যেয়ে ওদের পাশে বসলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়লাম। জানার প্লেটে থেকে খাবার মুখে দিতে দিতে বলল, তো ম্যাম, শাহিদ তো আপনাকে খুব ভালোবাসতো, তাহলে আপনি তার সঙ্গে এমন বিহেভ করলেন কেন? আমি সেদিন ভুল করেই এমনটা করেছি। তার সাথে কিন্তু সেটার জন্য তার কাছে অনেকবার ক্ষমাও চেয়েছি, কিন্তু সে আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। কি হয়েছিল সেদিন আপনাদের মাঝে? রাফি, মিমি, নীলিমা, সিফাত, জান্নাত, তিশা আর সাফিয়া সবাই সামিয়া দিকে উৎসুক জনতার মতো তাকিয়ে আছে, সামিয়া কি বলবে তা শোনার জন্য। যদিও তিশা সামিয়ার সাহিদের মধ্যে কি হয়েছিল সবকিছুই জানে, কিন্তু সাফিয়া প্রতি মুহূর্তে একটা করে শখ খাচ্ছে। তার ভাইয়া যে সামিয়াকে শুধু পছন্দ করতো সে ধারণা ভুল, তারা একে অপরকে ভালোবাসতো। তাহলে শোনো, তোমরা কলেজে ভর্তি হওয়ার দিন থেকেই আমি শাহিদকে ভালোবেসে ফেলি। কয়েকদিন পর বুঝতে পারি শাহিদ আমাকে ভালোবেসে ফেলেছে। এরপর থেকে সাহিদকে ভুল বোঝাবুঝি পর্যন্ত সবকিছু সামিয়া ওদেরকে বলল। সামিয়ার কথা শেষ হতেই জান্নাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝেছি, কিন্তু আপনার উচিত ছিল শাহিদের সাথে ওই বিষয়টা নিয়ে কথা বলা। আপনি জানেন শাহিদ আপনার জন্য আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি। আমার জন্য মানে? বিষয়টা ঠিক বুঝলাম না। হ্যাঁ, আপনার জন্য সে কোনো মেয়ের দিকে তাকায়নি, কারণ সে আপনাকে এখনো ভালোবাসে, কিন্তু আপনার দেওয়া কষ্টের জন্য সে তার ভালোবাসাকে প্রকাশ করে না। সামিয়া কিছু না বলে চুপ করে বসে আছে। এটা ভেবে খুশি হচ্ছে যে সাহিদ এখনো তাকে ভালোবাসে, তবে কষ্ট হচ্ছে সাহিদের জন্য। ওরা আরো কিছুক্ষণ রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার পর যে যার বাসায় চলে গেল। সামিয়া তার গাড়ি নিয়ে চলে গেল। জান্নাত তার গাড়িতে করে তিশার সাফিয়াকে তিশার বাসায় নামিয়ে দিয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে থেকে তিশা সাহিদ আর সামিয়া সম্পর্কে সবকিছু সাফিয়াকে বলে। বিকেলে সাফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। আজকে বিকালে সাফিয়া বাসায় যাবে। ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে তিশার রুমে গেলাম। রুমে যেয়ে দেখি সাফিয়া রেডি হয়ে বসে আছে। আমি ওকে নিয়ে মামা মামির কাছে গেলাম। সাফিয়া মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে তিশাকে বলে বাসা থেকে বের হলো। বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল আব্বুর গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সাফিয়াকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসবো, এমন সময় সাফিয়া বলে উঠল, ভাইয়া ভাবিকে বাড়ি আনার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। তোর ভাবি গে? সামিয়া আপু। আমি সাফিয়ার মাথায় একটা চুটকি মেরে বললাম, মার খাবি কিন্তু, আব্বুকে বলে তোর ব্যবস্থা করছি দাঁড়া। যাই হোক, শেষ মুহূর্তে ভাই বোনের ভালোবাসার মাধ্যমে কাটিয়ে সাফিয়া বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বাইক নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হলাম। আড্ডা দিয়ে বাসায় আসতেই সন্ধ্যা নেমে গেল। বাইক আসতেই চালাচ্ছি, হঠাৎ বুঝতে পারলাম কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আওয়াজটা শুনে বুঝলাম কোনো মেয়ের, আর জায়গাটা ছিল নির্জন কোনো শহরের বুকে। এমন জায়গা পাওয়াটা বেশ মুশকিলের ব্যাপার। বাইকটা রাস্তার সাইডে রেখে সেই চিৎকার অনুসরণ করতে করতে হাঁটতে লাগলাম। যতই যাচ্ছি ততই চিৎকারটা বেশি হচ্ছে মনে হচ্ছে।
চিৎকারের কণ্ঠটা মনে হচ্ছে আমার বেশ পরিচিত। দ্রুত হাঁটা দিলাম, চিৎকার বন্ধ হয়ে গেল। চারিদিকে চোখ বুলিয়ে নিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। একটু সামনে যেয়ে তাকিয়ে দেখি একটা বাসার কাজ চলছে। সন্ধ্যা কাটিয়ে রাত না হওয়ায় বাসাটা আবছা আবছা দেখা যাচ্ছে। আর একটু সামনে যেয়ে দেখি কয়েকটা ছেলে কারোর সাথে জবরদস্তি করছে। কি আছে সেখানে সেটা বুঝতে পারলাম না। ওদের কাছে যেয়ে দেখি ওরা একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি পাশে পড়ে থাকা একটা রড দিয়ে পিছন থেকে একটা ছেলের মাথায় বাড়ি দিলাম। সাথে সাথে সে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো। এটা দেখে আর দুইটা ছেলে মেয়েটাকে ছেড়ে দিয়ে আমার দিকে তাকালো। মেয়েটা ছাড়া পেয়ে দৌড়ে আমার কাছে আসলো। মেয়েটাকে দেখার পর আমার গাটা শিউড়ে উঠলো, কিন্তু ছেলেগুলোকে দেখার পরে আমার ভিতরে অন্যায় প্রতিবাদকারী রক্তগুলো জেগে উঠতে লাগলো। ছেলেগুলো হলো সিহাব আর তার বন্ধু। মেয়েটার কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মনে হচ্ছে এই বুকটা তার সবচেয়ে নিরাপদ স্থান। আর হ্যাঁ, মেয়েটি হলো সামিয়া। আমি সামিয়াকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রডটা হাতে নিয়ে ছেলেটা অর্থাৎ সিহাবের কাছে গেলাম। আমাকে দেখে সিহাব বলল, দেখ সাহি, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এই শালি আমাদের নামে রেপ কেস লিখিয়েছে, তাই আজকে আমরা ওকে রেপ করতে চাই। তাকে বুঝিয়ে দিতে চাই আমরা কে। তুমি ওকে আমাদের হাতে। সিহাবকে আর কিছু বলতে না দিয়ে রড দিয়ে মাথায় একটা বাড়ি দিলাম। সে বসে পড়ল। তাকে মারা দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা মানে সিহাবের বন্ধু আমাকে মারার জন্য কিছু খুঁজতে লাগলো। তাকে ওর খোঁজার সময় না দিয়ে পায়ে একটা সহজুড়ে বাড়ি দিলাম। তারপর তো দুজনকে ইচ্ছে মতো পিটালাম। মারতে মারতে তাদের মুখ দিয়ে রক্ত বের করিয়ে ফেলেছি। সামিয়া আমাকে জড়িয়ে ধরে আমার হাত থেকে রডটা ফেলে দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্লিজ ওদেরকে ছেড়ে দাও, ওরা মারা যাবে তো। আপনার গাড়ি কোথায়? গাড়ির চাকা এখানে এসে ব্লাস্ট হয়ে যায়। আমি গাড়ি থেকে নামতেই এই ছেলেগুলো আমাকে জোর করে এখানে নিয়ে আসে। তুমি না আসলে ওরা আমাকে। বলেই কান্না করতে লাগলো। আমি সামিয়াকে বললাম, এখন কান্না করে লাভ নেই, চলুন আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। এরপরে বাইক নিয়ে সামিয়াকে সামিয়ার বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাইকে বসার পর থেকে সামিয়া আমাকে জড়িয়ে ধরে বসেছিল। আমিও না করে দিই, কারণ মেয়েটি এমনিতেই এখন একটা শক্টের মধ্যে আছে। এখন তাকে হার্ট করাটা উচিত হবে না। বাসায় এসে ফ্রেশ হয়ে স্টাডি করে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে থেকে ভাবতে লাগলাম, আজকে যদি আমি সেখানে না যেতাম তাহলে আমার সামিয়ার কি হতো। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। ক্লাস শেষ করে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আড্ডা দিতে বসলাম। লেখাপড়া করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সামিয়া আর তিশার সাথে ঘোরাফেরা করে, যদিও সামিয়ার সাথে ঘোরাফেরা করার ইচ্ছেটা এখন নেই। 1 বছর কেটে গেল। এবার আমি অনার্স 4th বর্ষে। আর হ্যাঁ, এই কয়েকদিনে সামিয়া আমার সাথে বেশ ক্লোজ হয়ে পড়েছে। আমিও মনে হয় তার মায়ায় নিজেকে জড়িয়ে ফেললাম। কয়েকদিন কলেজ ছুটি আছে, তাই ভাবলাম আমার বাসায় নওগাঁ থেকে একটু ঘুরে আসি। আজ থেকে 4 বছর হয়ে গেল আমি আমার শহর ছেড়ে এখানে চলে এসেছি। আমি আর তিশা বের হলাম নওগাঁর উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ ধরে জার্নি করে পৌঁছে গেলাম আমার সেই চিরচেনা শহর নওগাঁয়। পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল। দরজার কাছে যেয়ে কলিং বেল বাজাতেই আম্মু সে দরজাটা খুলে দিল। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, বাবা তুই এসেছিস? হ্যাঁ আম্মু, আমি এসেছি। এরপর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে সাফিয়ার সাথে কথা বলে আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। এসে দেখি আব্বু বসে আছে। তিশা আর সাফিয়া সোফায় বসে থেকে টিভি দেখছে। আমি আব্বুকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। বসে থেকে আড্ডা দিয়ে একসাথে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করতে বসে মনে পড়ে গেল আজ থেকে 4 বছর আগের কথা। এখানে বসে থেকে কতই আম্মুর হাতে তুলে খেয়েছি। কতদিন পরে আজকে এই চেয়ারে বসছি। আজকেও আম্মু আমাকে, সাফিয়াকে আর তিশাকে তুলে খাওয়াচ্ছে। অনেক আনন্দের মধ্যে দিয়ে লাঞ্চ করাটা শেষ করলাম। লাঞ্চ শেষ করে সোফায় বসে থেকে আম্মুর সাথে গল্প করার সময় আব্বু আমাকে বলল, শাহিদ, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত আব্বু? আমরা তোমার বিয়ে ঠিক করেছি। আব্বুর কথা শুনে আমি চমকে উঠলাম। আব্বু বলে কি আমার নাকি বিয়ে ঠিক করেছে, তাও আবার আমার অজান্তে? আমি করুণ সুরে আব্বুকে বললাম, আব্বু আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। বয়স হয়েছে কিনা তা আমি আর তোমার মা জানি, তোমাকে এসব ভাবতে হবে না। কিন্তু আব্বু আমি তো মেয়েটাকে দেখলাম না। মেয়েকে তোর দেখতে হবে না, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে আর আমরা জানি তুইও পছন্দ করবি। তবুও তো। আমাদের উপর কি তোমার বিশ্বাস ভরসা কিছুই নেই? ঠিক আছে আব্বু, তোমরা যা করবে তাই হবে। আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা আমাদের উপর রাগ করিস না, আমরা তোর জন্য সেরাটাই বেছে নেওয়ার চেষ্টা করছি। মেয়েটার সঙ্গে তোকে আমরা দেখা করাতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা তোর সাথে দেখা করতে চায়নি। সে নাকি একেবারে বাসর রাতে তোর সঙ্গে দেখা করবে। আম্মুর কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। মাথা নিচু করে ভাবতে লাগলাম, কে হতে পারে এই মেয়ে যে আমাকে না দেখে বিয়েতে রাজি হয়ে গেল।
আমার সঙ্গে একবার দেখা করার প্রয়োজন মনে করলো না সে? আগে থেকে আমাকে চিনতো কি? আম্মু আমাকে চুপ করে থাকতে দেখে শান্ত গলায় বলল, কি হলো সাইদ, তুই কি আমাদের উপর রাগ করেছিস? আমি মাথা উপরের দিকে তুলে একটা মুচকি হেসে বললাম, না না আম্মু, রাগ করবো কেন? আর আমার বিশ্বাস তোমরা আমার জন্য বেস্টটাই বেছে নিবে। বিয়ের তারিখ ঠিক হয়েছে কি? হ্যাঁ হয়েছে, এই মাসের 25 তারিখে। কি এত তাড়াতাড়ি? এখানে তাড়াতাড়ি কি আছে, সবে আজকে 17 তারিখ, এখনো 7 দিন সময় আছে। আর শোনো, তুমি তোমার সকল ফ্রেন্ডদের ইনভাইট করবে। ঠিক আছে আব্বু। তিশা আর সাফিয়া, তোমরা দুজন আগামীকাল থেকে বিয়ের শপিং করা শুরু করে দিবে। ঠিক আছে আঙ্কেল। আব্বু আর কিছু বলবে কি? রুমে যাব? ঠিক আছে, যাও। আমি আর কোনো কথা না বলে রুমে এসে শুয়ে পড়লাম। বালিশে মাথা দিতেই ভাবনার জগতে ডুবে গেলাম। আমি যদি অন্য কাউকে বিয়ে করে নেই তাহলে সামিয়ার কি হবে? সে তো আমাকে খুব ভালোবাসে। কি করব আমি? আব্বু আম্মুর কথাকে ফেলে দিতে পারছি না, কারণ তারা আমার জন্মদাতা জন্মদাত্রী। তাদের মনে কষ্ট দিয়ে সুখে থাকতে পারবো না। পাগড়িটার কথা আজ খুব মনে পড়ছে। সেদিন যদি সে ভুলটা না করতো তাহলে হয়তোবা আজকে আমাদেরকে দূরে থাকতে হতো না। হ্যাঁ, সে আমার কাছে অনেকবার তার ভুলের জন্য ক্ষমাও চেয়েছে, কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারিনি। তার প্রতি আমার অভিমানটা এখনো রয়েছে। তবে তাকে ভালোবাসি না এটা বললে ভুল হবে, তাকে এখনো ভালোবাসি। যাই হোক, এসব ভেবে আর লাভ নেই, ভাগ্যে যা আছে তা হবে। এসব ভাবছি এমন সময় আমার রুমে রিয়াদ, ইকবাল আর সাকিব আসলো। ইকবাল আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, দোস্ত কেমন আছিস? কতদিন পরে তোর সাথে দেখা। আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ইকবালকে ছেড়ে দিয়ে আমি রিয়াদ আর সাকিবকে জড়িয়ে ধরলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম কেমন আছে। দোস্ত, তোর সাথে কতদিন হলো আড্ডা দেওয়া হয়নি। রে ইকবাল, তোর আর মিতুর কি খবর? আর বলিস না, ইকবালের আর মিতুর একটা ছেলে হয়েছে। কি? কবে হলো রে? তুই এখান থেকে চলে যাওয়ার পরে, মানে অনার্স ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হওয়ার কয়েকদিন পরেই ইকবাল আর মিতুর বাবা ইকবাল আর মিতুর বিয়ের অনুষ্ঠান করে। আর তারপর থেকেই ওরা দুজনে একত্রে। বলিস কি মামা? আর তোদের কি অবস্থা? এই তো চলছে। গল্প করতে করতেই সাফিয়া এসে ওদেরকে নাস্তা করার জন্য ডেকে গেল। আমি ওদেরকে নিয়ে নাস্তা টেবিলে গেলাম। ওদের জোড়াজড়িতে হালকা কিছু মুখে দিলাম। নাস্তা শেষ করে ড্রয়িং রুমের সোফায় এসে সবাই বসলাম। সোফায় আব্বু বসেছিল। বন্ধুরা আব্বুর সাথে গল্প করতে লাগলো। শাহিদ, চল বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে চল বলে পকেটে হাত দিয়ে দেখি ফোনটা পকেটে নেই। আমি ইকবালকে বললাম, তোরা একটু বস, আমি আমার রুম থেকে ফোনটা নিয়ে আসি। ঠিক আছে, যা। আমি বললাম। আমার রুমে এসে ফোনটা নিয়ে রুম থেকে বের হতে তিশা বলল, ভাইয়া কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাব। কেন? আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটু রিচার্জ করা লাগতো। ঠিক আছে, কত টাকা রিচার্জ করে দিব? বেশি নয়, 500 টাকা দিয়ে দিস। কি 500 টাকা? এত টাকা কি করবি? ভাবির সাথে কথা বলবো। ভাবি মানে? ভাবি মানে বোঝো না, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সে। কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে আমি চিনি না, প্লিজ বল না মেয়েটাকে। সেটা তো বলা যাবে না ভাইয়া, বলা আইনগত ভাবে নিষিদ্ধ। ঠিক আছে, বলতে হবে না, আমারও একদিন আসবে, দেখে নিস। বলে আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি ইকবাল, রিয়াদ আর সাকিব আব্বুর সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। আমি যেতেই আব্বু ওদেরকে বলল, তাহলে বাবা, তোমরা বিয়ের শপিং করা থেকে শুরু করে বিয়ের শেষ অবধি শাহিদের সাথে থাকবে। ঠিক আছে আঙ্কেল। আর শোনো, কালকে সকালে তোমরা আমার বাসায় চলে আসবে, কালকে থেকে শপিং করা শুরু করে দিবে। আচ্ছা আঙ্কেল। এরপরে আম্মুকে বলে বন্ধুদের সাথে বাসা থেকে বের হলাম। বাইরে এসে দেখি 3টা বাইক দাঁড় করানো। বুঝতে আর বাকি রইল না এগুলো ওদের 3 জনের। এরপরে আমি ইকবালের বাইকের পিছনে বসলাম। 4 বন্ধু মিলে আমার সেই চিরচেনা শহরটা ভালোভাবে ঘুরলাম। এরপরে চলে আসলাম সেই পার্কে, যেখান থেকে শুরু হয়েছিল সামিয়া আর আমার ভালোবাসার সূচনা, আবার যেখানে শেষ হয়েছিল আমাদের ভালোবাসা। আমি একটা গাছের নিচে বসে মন খারাপ করে বসে আছি। অতীতটা আবার এসে কড়া নাড়িয়ে দিয়ে যাচ্ছে। রিয়াদ আর সাকিব আমার পাশে এসে বলল, দোস্ত, মন খারাপ করিস না, অতীতকে ভেবে কি লাভ বল? যে চলে গেছে তা চিন্তা করে কি লাভ? ভাগ্য থাকলে সে আবার আসবে। আর সবচেয়ে বড় কথা, কয়েকদিন বাদে তোর বিয়ে। এখন যদি তুই এসব ভেবে নিজেকে কষ্ট দিস তাহলে কিভাবে হবে? আমি কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে আছি। ইকবাল আমার কাঁধে হাত রেখে বলল, শাহিদ, তুই কি এখনো সামিয়াকে ভালোবাসিস? আর ভালোই যদি বাসিস তাহলে সামিয়াকে ক্ষমা করে দিয়ে তাকে নিয়ে আবার নতুন করে শুরু কর। না রে, আর সেটা সম্ভব নয়। কেন? কয়েকদিন বাদে আমার বিয়ে। এখন যদি আমি সামিয়াকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসি বা বিয়ে করি
তাহলে আমি আমার মা বাবার কাছে পাপী হয়ে থাকবো, কারণ তারা আমার অন্যজনের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছে। আমার কথা শুনে সাকিব আর রিয়াদ মুচকি মুচকি হাসছে। রিয়াদ বলল, আরে দোষ সামিয়ার। রিয়াদকে আর কিছু বলতে না দিয়ে ইকবাল এসে রিয়াদের দিকে চোখ রাঙিয়ে বলল, কি শুরু করেছিস তোরা? শাহিদ চল, আমার বাসায় যাবি, মিতু তোকে যেতে বলেছে। আমিও আর রিয়াদের কথায় গুরুত্ব না দিয়ে ইকবালের বাসার দিকে রওনা দিলাম। ইকবাল, রিয়াদ আর সাকিব ওদের বাইকগুলো পার্ক করতে গেল। আমি ইকবালের বাসার দরজার কলিং বেল বাজাতেই একটা ছোট্ট বাচ্চা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তাতে তাই? তুমি কে বাবু, আর তোমার বাবার নাম কি? আমার নাম লাফি, আমার বাবায়ের নাম ইকবাল। ও, এইবার বুঝলাম, এটা আমার ফ্রেন্ডের ছেলে। আমি রাফিকে কোলে তুলে নিতে একটা মেয়েলি কণ্ঠে কে যেন বলল, কে এসেছে রাফি? কথাটা শুনে আমি সামনে তাকিয়ে দেখি মিতু দাঁড়িয়ে আছে। মিতু আমাকে দেখে অবাক হয়ে বলল, আরে শাহিদ, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এটাই কি তোর আর ইকবালের ছেলে? না, এটা আমার ছেলে। না, এটা আমার ছেলে। পিছনে ঘুরে দেখি ইকবাল দাঁড়িয়ে আছে। মিতু বলল, না, এটা আমার ছেলে। না, এটা আমার ছেলে। এই তো শুরু হয়ে গেল তাদের তর্ক বিতর্ক অনুষ্ঠান। আমি ওদেরকে ঝাড়ি দিয়ে বললাম, এই তোরা থামবি, তোদের এই অভ্যাসটা এখনো গেল না। এরপরে আমরা যে সোফায় বসলাম। আমি ইকবালকে বললাম, কিরে, আঙ্কেল আন্টিদেরকে যে দেখছি না? ও, তারা বেড়াতে গেছে। ও। এরপরে মিতুর সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। আসলে সব বন্ধুরা এক জায়গায় হয়েছি তো, তাই একটু আড্ডা দিতে বেশি সময় লাগলো। আমি মিতুকে বললাম, মিতু, নীলার কি অবস্থা? নীলার বিয়ে হয়েছে। তাই? এখন কোথায় থাকে? সিলেট, মানে নীলার মামাতো ভাইয়ের সাথে ওর বিয়ে হয়েছে। বাহ, খুব ভালো তো। রে ভাই, কিন্তু আমাদের চাচাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোন গুলো যে কোথায় উধাও হয়ে গেছে। আমরা এতদিন ধরে ফিরে আসি, কেউ আমাদেরকে দেখতেই পাই নাই। রিয়াদের কথা শুনে সবাই একটু হাসলাম। আমি মিতুকে বললাম, দোস্ত, আগামী 25 তারিখে আমার বিয়ে, তুই আর ইকবাল আগে চলে আসিস। কোশকি মামা, তোর বিয়ে কার সাথে? মেয়েটা কে? মেয়েকে আমি নিজেই জানি না। মেয়েটা নাকি একেবারে বাসর রাতে আমার সঙ্গে দেখা করবে। তুই শেষ মামা, জন্মের পর থেকেই দেখা হওয়ার মানে পরিচয় হওয়ার পরেও বাসরাতে আমাকে যে পেইন দিয়েছিল, সেই হিসেবে বাসরাতের পরিচয়ে তো তোর জীবন শেষ করে দিবে। এই ফাজিল, এসব কথা এদেরকে বলতে হবে? আরে এতে রাগ আর কি আছে? আমাদের বন্ধুকে তো এসব জানাতে হবে, না হলে পরে আবার। হয়েছে, চুপ করো। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে যেয়ে দেখি তিশা ফোনে কারোর সাথে কথা বলছে। আমাকে দেখে ফোনটা রেখে দিল। আমি সেদিকে বেশি গুরুত্ব না দিয়ে ওদের দুজনের জন্য ফুচকা নিয়ে এসেছিলাম, তা দিলাম। রাতে ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তিশা আর সাফিয়াকে নিয়ে শপিং করতে গেলাম। আমার বন্ধুরা আজকে আসবে না। শপিং শেষ করে বাসায় চলে আসলাম। দুপুরে লাঞ্চ করে রওনা দিলাম রাজশাহীতে। রাজধানীতে পৌঁছার পরে মামার বাসায় গেলাম। মামার বাসায় যেয়ে রেস্ট নিয়ে বিকেলে রাফি, সিপাত, মিমি আর নীলিমাকে আমার বিয়ের দাওয়াত দিয়ে আসলাম। মামা মামির থেকে বিদায় নিয়ে আবার রওনা দিলাম নওগাঁর উদ্দেশ্যে। বাসায় আসতে রাত প্রায় 10টা বেজে গেল। আব্বুর গাড়ি নিয়ে যাওয়ায় আসতে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আবার বের হলাম শপিং করার উদ্দেশ্যে। তবে এখন সঙ্গে এসেছে তিশা, সাফিয়া, ইকবাল, মিতু, রিয়াদ আর সাকিব। দীর্ঘক্ষণ যাবৎ শপিং করে বাসায় চলে আসলাম। শপিং করা, দাওয়াত দেওয়া আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাধ্যমে কেটে গেল 5 দিন। আজকে আমার গায়ে হলুদের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সিফাত, রাফি, নীলিমা, মিমি, নীলা, মিতু, ইকবাল, রিয়াদ আর সাকিব। এক কথায় আমার বন্ধু মহলের সবাই। আমি হলুদ অনুষ্ঠানের স্টেজে বসে আছি। একে একে সবাই আমাকে হলুদ লাগিয়ে দিচ্ছে। তবে আমি বেশ অবাক হলাম একটা বিষয় দেখে, যে এখানে সামিয়ার কয়েকটা কাজিন এসেছে আমাকে হলুদ লাগিয়ে দেওয়ার জন্য। অনেক আনন্দের মধ্য দিয়ে শেষ হলো আমার হলুদ সন্ধ্যা। অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে গেল। ইকবাল আর মিতু তাদের বাসায় চলে গেছে। এছাড়া সব বন্ধুরাই আমার বাসায় আছে। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সামিয়ার কথা মনে পড়লো। পাগড়িটা আমার বিয়ের কথা শুনে ঠিক থাকতে পারবে তো? কিন্তু সামিয়ার কাজিন আমার হলুদ অনুষ্ঠানে আসলো কেন? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হলাম। হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। আজকে আমার বিয়ে, ভাবতেই কেমন জানি লাগছে। আগামীকাল থেকে আমি আর নিজের ইচ্ছে মতো বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না। আগামীকাল থেকে বেশি রাত করে বাইরে থাকতে পারবো না। সিঙ্গেল লাইফটাকে খুবই মিস করব। কতই না সুন্দর ছিল আমার লাইফটা। আমি, তিশা, সাফিয়া, সিফাত আর রিয়াদ এক গাড়িতে উঠলাম, আর অন্যরা অন্য গাড়িতে উঠেছে। যাই হোক, প্রায় আধা ঘন্টা গাড়ি চলার পর একটা লাইটিং করা যায় বাসার সামনে এসে
গাড়ি দাঁড় করালো। মনে হচ্ছে এটাই আমার হবু শ্বশুর মশাইয়ের বাসা। গাড়ি থেকে নেমে বাসার গেটের কাছে আসলাম। বাসাটা দেখে আমার পরিচিত মনে হচ্ছে কয়েকবার এসেছি, কিন্তু রাত হওয়ায় বিষয়টা ক্লিয়ার হলাম না। গেটের কাছে যাওয়ার পরে কাঁচি দিয়ে ফিতা কাটলাম। ফিতা কাটার সাথে সাথে ছাদের থেকে ফুল পড়তে লাগলো আর বিভিন্ন আতশবাজি ফুটতে লাগলো। একটা মহিলা এসে আমাকে মিষ্টি আর কিছু শরবত খাইয়ে দিয়ে চলে গেলেন। মহিলাটি হিজাব পরিহিত অবস্থায় ছিলেন। বিয়ের সব ঝামেলা মিটিয়ে আমার বউকে নিয়ে আমার শ্বশুর মশাইয়ের বাসা থেকে বের হলাম। গাড়িতে ওঠার পরেও আমার গিন্নি মাথা নিচু করে বসেছিল। তার ছোঁয়াটা আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে। বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে আম্মু তার বৌমাকে বরণ করে নিলেন। এরপরে তিশা আর সাফিয়া আমার গিন্নিকে আমার রুমে নিয়ে গেল আর আমি বন্ধুদের সাথে ছাদে আসলাম। তবে অবাক করার বিষয় হলো আমি আমার গিন্নির মুখটা এখনো পর্যন্ত দেখতে পেলাম না। বন্ধুদের সাথে আড্ডা দিতে তিশা আর সাফিয়া দুজনে একসাথে এসে আমাকে রুমে যাওয়ার জন্য ডেকে গেল। বন্ধুদের থেকে বিদায় নিয়ে আসার সময় ইকবাল বলল, দোস্ত, তোর জন্য তোর বাসর রুমে এমন কিছু অপেক্ষা করছে তুই তা কল্পনাও করতে পারবি না। আমি আর কিছু না বলে মুচকি হাসি দিয়ে ছাদ থেকে আমার রুমের দরজার সামনে চলে আসলাম। দরজার সামনে এসে দেখি 2 সৈনিক দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি চাই তোদের? দুইজনে 5,000 টাকা। কি 5,000 টাকা? আমার কাছে নেই। দিবে কিনা বলো, নইলে নইলে কি? হেডকোয়ার্টারে শুট করার অর্ডার দিয়ে দিব। মানে? মানেটা না হয় ভিতরে ঢুকলেই বুঝতে পারবে। আমার এখন টাকা দাও। কি আর করব, ওদেরকে না দিলে কাকে দিব? পকেট থেকে ক্রেডিট কার্ডটা বের করে দিলাম। ক্রেডিট কার্ড দেখে তিশা বলল, আমরা এটা নিয়ে কি করব? আমাদের শুধু মাত্র 5,000 টাকা দাও। আমার কাছে ক্রেডিট কার্ড ছাড়া কিছু নেই, তোরা এটাই নিয়ে যা। তিশা আর সাফিয়া আমার ক্রেডিট কার্ড নিয়ে চলে গেল। আমি দরজা খুলে রুমের ভিতরে ঢুকতেই আমার গিন্নি খাট থেকে নেমে এসে আমার পায়ে সালাম দিতে লাগলো। তবে এখনো ঘোমটা দিয়ে আছে, যার ফলে তাকে স্পষ্ট চেনা যাচ্ছে না। আমি ওর কাঁধ ধরে আমার পা থেকে উপরে উঠাতেই আমি ওর মুখ দেখতে পেলাম। তার মুখটা দেখার সাথে সাথে আমি 2 কদম পিছনে হেঁটে গেলাম, কারণ আমার গিন্নি আর কেউ নয়, আমার গিন্নি হলো আমার এক্স সামিয়া। সামিয়া আমার সামনে মাথা নিচু করে বলতে লাগলো, আমি জানি শাহিদ, তুমি আমাকে মেনে নেবে না, আমাকে স্বামীর অধিকার দিবে না। তোমার মনে আমার জন্য রয়েছে শুধু ঘৃণা। হয়তোবা তুমি এখন এগুলোই বলতে। প্রত্যেকটা মেয়ে এই রাত নিয়ে কিছু স্বপ্ন জমিয়ে রাখে, তেমন আমিও রেখেছিলাম। কিন্তু আমি জানি আমার সেই স্বপ্নগুলো আমার পূরণ হবে না, আর না হওয়ারই কথা। যে ছেলেটার মনে শুধু রয়েছে মেয়েটার প্রতি ঘৃণা, রাগ, অভিমান, সেই ছেলে মেয়েটা কি করে তার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে? কিভাবে সেই মেয়েটার জীবনে অপেক্ষাকৃত সেই স্বপ্নের রাতে গল্প শোনার সাথী হবে? কখনোই হবে না। আমি তোমাকে এই ভেবে বিয়ে করতে চাইনি। আমি আগে তোমার মনটাকে জয় করতে চেয়েছিলাম, কিন্তু তোমার পরিবার আমার আর তোমার সম্পর্কে সবকিছু জানতে পারে। তারপরে তোমার বাবা আমার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার বাবাও রাজি হয়ে যায়, ফলে আজকে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। আমি জানি অনেক বড় ভুল করেছিলাম, সেটার জন্য তোমার কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু তুমি প্রতিবারই আমাকে ফিরিয়ে দিয়েছো। তোমার কথা ভেবে প্রতিটা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার দেওয়া প্রতিটা অপমান সহ্য করে তারপরও তোমাকে ভালোবেসেছি। আর আজকে তুমি আমার স্বামী। স্বামীর অধিকারটা হয়তো বা পাবো না, স্বামীর ভালোবাসাটা হয়তো বা পাবো না, কিন্তু ঠিকই আমি তোমাকে ভালোবেসে যাব, যেমনটা আগে বেসেছিলাম। হয়তোবা কোনো একদিন তুমি আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে বলবে, পাগলি, তোকে আর ছেড়ে যাব না, তোকে সবসময় ভালোবেসে যাব। সেই দিনের আশায় আমি বসে থাকবো। সামিয়ার কথাগুলো শুনে আমার চোখের কোণায় পানি চলে আসলো। কথাগুলো বলেই সামিয়া বালিশ আর কম্বল মেঝেতে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জুয়েলারিগুলো খুলছে, আর তার চোখ দিয়ে পানি পড়ছে। আমি ড্রেসিং টেবিলের কাছে যেয়ে পিছন থেকে সামিয়ার কাঁধে হাত রেখে সামিয়াকে আমার দিকে ঘুরিয়ে নিয়ে ওর চোখের পানি আমার 2 হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দিলাম। এরপরে আমার হাত থেকে একটা রিং খুলে ওর একটা আঙুলে পরিয়ে দিয়ে বললাম, পাগলি, ছেড়ে যাব না রে তোকে, আর তোকে সবসময় ভালোবেসেই যাব, রেখে দিব মনের গহীনে সযত্নে তোকে। সামিয়া আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে একটু স্বাভাবিক হলো। আমি বললাম, পাগলি, হুম, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাকে দিবা না?